সুপ্রিয় দর্শক মণ্ডলী, সমসাময়িক বিষয়ে নিয়মিত অনুষ্ঠান দৃষ্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছি আমি শাহারুল ইসলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি, নির্বাচন বিভিন্ন বিষয় নিয়েই কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ডাকসু নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। প্রথমেই যদি আপনাকে ডাকসু নির্বাচনকে বিশ্লেষণ করতে বলা হয়, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ডাকসু নির্বাচন যেটা হলো গত পরশু, এটা আমাদের দৃষ্টিতে সুন্দর একটা নির্বাচন হয়েছে। এই সরকার এই নির্বাচন দিয়ে তার আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের একটা পরীক্ষামূলক নির্বাচন, এটাকে আমরা ভালোভাবে দেখতেছি। সুন্দর একটা রেজাল্ট হয়েছে, সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এখানে নির্বাচনে কিছু ব্যত্যয় ঘটেছে, আগামীতে যাতে সেই সমস্যাগুলো না হয়। ব্যালট পেপারে যেমন কিছু ছাত্রী কমপ্লেন করেছে, তার ব্যালট পেপারে আগে ক্রস দেওয়া ছিল, কেউ বলছে যে উনার ভোট আরেকজনে দিয়ে গেছে, উনার তাতে স্বাক্ষর করা, আবার গিয়ে উনি ভোট দিছে। এই বিষয়গুলো আগামীতে যে নির্বাচনগুলো আছে, জাকসু নির্বাচন, রাজশাহী ইউনিভার্সিটি নির্বাচন, সেই নির্বাচনগুলোতে এগুলাকে দেখতে হবে যাতে এই ধরনের ব্যত্যয় না ঘটে। আপনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের মহাসচিব। সাংবাদিকদের অধিকার আদায়ে আপনাদের পদক্ষেপ কি? সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা বর্তমান সরকারের কাছে অনেক দাবি জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি। আগামীতে আমাদের ডিসেম্বরে সারা দেশব্যাপী আমাদের একটা জাতীয় সমাবেশ করব। এই জাতীয় সমাবেশে আমরা আগামী সরকারের কাছে আমরা মফস্বল সাংবাদিকদের কিছু দাবি দেওয়া তুলে ধরবো। কারণ মফস্বল সাংবাদিকরা সবচেয়ে বেশি নিপীড়িত, নির্যাতিত হয় এবং বাংলাদেশে মফস্বল সাংবাদিকদের কারণেই দেশের পুলিশ প্রশাসন বলেন আর যে কোনো দুর্নীতিবাজ বলেন, চোরা কারবারি বলেন, একমাত্র ভয় পায় তারা সাংবাদিকদের। পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে তারা ম্যানেজ করতে পারে, কিন্তু সাংবাদিকদেরকে অনেক জায়গায় তারা এভাবে ম্যানেজ করতে পারে না। ভালো ভালো সাংবাদিকরা আছে এখনো মফস্বল এলাকায়, যারা টাকার কাছে তাদের আদর্শকে বিক্রি করে না। সেই হিসাবে একমাত্র প্রতিপক্ষ হলো দুর্নীতিবাজদের, চুর বাটপারদের প্রতিপক্ষ হয়ে গেছে মফস্বলের সাংবাদিকরা। তাই তাদের ব্যাপারে সরকারের কিন্তু ভালো কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আগামীতে যাতে উদ্যোগ গ্রহণ করে, আমরা সরকারের কাছে কিছু দাবি দেওয়া পেশ করব। এবং সাংবাদিকদের ওয়াইস বোর্ড, মফস্বলের সাংবাদিকদের কোনো ওয়াইস বোর্ড বাস্তবায়ন হয় নাই। এগুলা ওয়াইস বোর্ড গুলা নামমাত্র ওয়াইস বোর্ড। তাই মফস্বল সাংবাদিকদের যাতে অবশ্যই ওয়াইস বোর্ড থাকে এবং বাস্তবায়ন হয়, তারা যাতে ফ্যাসিলিটি পায়, এটা নিয়ে আমরা সরকারের কাছে দাবি জানাবো। স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে অসংখ্য সাংবাদিক বেকার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় নাই। সেসব সাংবাদিকদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি হবে? স্বৈরাচারের সময় আপনি নিজেও তো বেকার ছিলেন। স্বৈরাচারের সময় আপনার চাকরি গেছে, ইসলামী টিভিতে ছিলেন। এরকম অনেক পরিচিত বন্ধু বান্ধব আমার আছে যারা বেকার হয়েছিলেন, চাকরি হারাইছেন। তো এই স্বৈরাচারের পরে বর্তমানে যারা টিভি চ্যানেলের মালিকানায় আমাদের যারাই গেছেন, কিন্তু ওরা চিন্তাই করে নাই যেখানে গত 17 বছর কারা এখানে দায়িত্ব পালন করছে, কারা আছে বর্তমানে 1 বছরে কারা আছে। দেখা গেছে আমাদের নির্বাহী 1-2 জন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, বাকি সব আওয়ামী লীগের আগের লোকজনই এখনো বহাল তবিয়তে আছে। সেই হিসাবে যদি এখনো এই জুলাই বিপ্লব পরবর্তী সরকার যদি এই চ্যানেলগুলাতে বর্তমান যে পরিচালনায় কারা আছে এগুলা যদি আইডেন্টিফাই না করে, আমাদের বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে, তাহলে এই জুলাই বিপ্লবের যে সার্থকতা এটা থাকবে না। কারণ আওয়ামী লীগরা এখনো চক্রান্ত করতেছে বিভিন্ন ভাবে। এই বিগত যে ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি আপনারা অনেকে খেয়াল করেন, প্রচুর উপস্থিতি তাদের ছিল। তারা বিভিন্ন ভাবে এটাকে কিভাবে বানচাল করা যায়, এটাকে বিভ্রান্ত করা যায়, কিভাবে বিএনপি এবং ছাত্র শিবির, ছাত্রদল এগুলোর মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করে এবং একটা ঝগড়া সৃষ্টি করা যায়, তারা বিভিন্নভাবে উস্কানি দিয়েছে। কিন্তু লাস্ট মুহূর্তে এই ধরনের কোনো ঝগড়া সৃষ্টি হয় নাই, সুন্দরভাবে হয়েছে। তাই এই আমাদের মিডিয়া সেক্টর গুলাকে অবশ্যই এই আওয়ামী দালাল সাংবাদিক মুক্ত করতে হবে। যতক্ষণ না পর্যন্ত দালাল সাংবাদিক মুক্ত এই মিডিয়া সেক্টর হবে, ততক্ষণ পর্যন্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবসময় হুমকির মুখে থাকবে। আপনার ছাত্র জীবন সম্পর্কে যদি জানতে চাই, আপনি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন কিনা? ছাত্র জীবনে, হ্যাঁ, আমি ছাত্র জীবনে প্রথমে আমি রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। আমি প্রথমে ছাত্র ইউনিয়ন থেকে শুরু। আমার ছাত্র ইউনিয়নের পরে আমি একটা ইউনিয়ন ছাত্র দল
সভাপতি ছিলাম, কামারচাক ইউনিয়ন ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করছি। এরপরে রাজনগর ডিগ্রি কলেজ ছাত্র দলের কনভেনার ছিলাম। ছাত্র রাজনীতিতে তখন ছাত্রদের মধ্যে ছিল মেধা, যে মেধাবী ছাত্রগুলা রাজনীতিতে আসতো। তখন টাকার কাছে মানে বিক্রি হতো না সংগঠন গুলা, দলীয় কমিটি গুলো। এখন তো বিভিন্ন জায়গায় শুধু টাকার কাছে কমিটি গুলা বিক্রি হয়, মেধার কোনো মূল্যায়ন নেই। আগে মেধাবী ছেলেরা রাজনীতিতে আসতো এবং তাদেরকে পদ পদবি দেওয়া হতো। তাই এখন আমরা বলবো, আগামীতে যদি আপনাকে মেধা মূল্যায়ন না করেন, পরিশ্রমের মূল্যায়ন না করেন, যারা রাজনীতিতে এবং ছাত্র নেতৃত্ব বুঝে, সংগঠন বুঝে, গঠনতন্ত্র বুঝে, তাদেরকে যদি দায়িত্ব না দিয়ে আপনারা টাকার কাছে, আত্মীয়তার কাছে আত্মীয়তন্ত্র করেন, তাহলে বিএনপি যেভাবে বরাডুবি হয়েছে, আগামীতে আরো বরাডুবি হবে। আপনি কি মনে করেন ডাকসুরে নির্বাচন জাতীয় নির্বাচনের উপরে কোনো প্রভাব ফেলবে? ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। কারণ হলো, জাতীয় নির্বাচন আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবার একটা ঐক্যবদ্ধ একটা ভোট হয়। এখানে যেমন এখানেও যে বিষয়গুলা জাতীয় ডাকসু নির্বাচনে যে বিষয়গুলা থিমগুলা কাজ করেছে, আন্তর্জাতিক কিছু গ্রুপিং কাজ করেছে, এবং জামাত শিবিরের তাদের একটা নেটওয়ার্কিং আছে, তারা কাজ করেছে। আওয়ামী লীগের বৃহৎ একটা নেটওয়ার্ক কাজ করেছে এখানেও, যাতে জামাত শিবিরের প্যানেলটাকে বিজয়ী করার জন্য, এবং তারা ভালো একটা আর্থিক ফ্যাসিলিটি দিয়েছে এখানে, আমরা বিভিন্ন সূত্রে জানছি, কতদূর সত্য মিথ্যা জানি না। সেই হিসাবে বিএনপিকে কিভাবে মানে করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, ছাত্রদলকে কিভাবে গায়েল করা যায়, এটার একটা তারা সার্থকতা তারা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে তারা প্রতিফলিত হয়েছে। সেই হিসাবে বিএনপিকে আগামীতে তাদের রোড লেভেল থেকে শুরু করে সব জায়গায় তাদের যে দলীয় যে কমিটিগুলো হচ্ছে, কমিটি বাণিজ্য, এগুলো যদি তারা বন্ধ না করে, তাহলে তাদের জন্য একটা কঠিন সময় পার করতে হবে। আর ছাত্র দলের এই পরাজয়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ছাত্র দলের পরাজয় তো জুলাই আন্দোলনের পরেই বাংলাদেশের মানুষের, এই 18 কোটি মানুষের এই যে অভ্যুত্থানের যে উদ্দেশ্যটা ছিল, আওয়ামী লীগের যে নির্যাতন নিপীড়ন, সেই নির্যাতন নিপীড়নের কারণেই মানুষ ক্ষুব্ধ হয়ে এই জুলাই বিপ্লব। তাহলে জুলাই বিপ্লব তো একদিনে তৈরি হয় নাই। বিগত 17 বছর আওয়ামী লীগ মানুষকে দুঃশাসন করছে, নিপীড়ন নির্যাতন যা আছে, মানুষের ঠিকমতো ফেসবুকে লিখতে পারে না। এমনকি জুলাই আন্দোলনের সময় অনেক সাংবাদিক নিজের ছবিটা উঠেই আবার ছবিটা ডিলিট করছে, ছবিটা পাঠানোর পরে ডিলিট করতেছে, তার মোবাইলও চেক করা হয়। এই অবস্থায় ছিল। আর সাধারণ মানুষ কি অবস্থায়, আন্দোলনকারী যারা ছিল তারা কত কষ্ট করেছে। সেই হিসাবে জুলাই আন্দোলনের বিএনপি তাদের যথেষ্ট ভুল ছিল এখানে। আওয়ামী লীগ যে স্টাইলে করছিল, মানুষকে নির্যাতন নিপীড়ন করছিল এবং রাজনীতি করছিল, বিএনপি সেম স্টাইলে, ছাত্রদল সেম স্টাইলে ছাত্রলীগের মতো রাজনীতি তারা আবার শুরু করছিল। এতে করে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। আর ক্ষোভের এই বহিঃপ্রকাশটা হলো গিয়ে এই ডাকসু নির্বাচন। তাই বিএনপিকে যদি এখন তারা রাজনীতি এবং ছাত্রদল তাদের রাজনীতি যদি তারা সঠিক পথে না আসে, তাহলে আগামীতে তাদের জন্য আরো বড় বিপর্যয় অপেক্ষা করতেছে আমি বলে মনে করি। স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পরে বাংলাদেশে বৃহৎ দুইটি দল, বিএনপি এবং জামাত। তো আপনি কি মনে করেন এক দল আরেক দলের প্রতি কাদা ছোড়াছুরি করতেছে এবং এর খেসারতে আবারও স্বৈরাচারের সেই দোসররা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারে? সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন ভাবে দেখেছি যে জামাতের কেউ কেউ বলেছে প্রয়োজনে আমরা আওয়ামী লীগের সাথে হাতাহাত করবো, কিন্তু আসলে কতদূর সত্য বা মিথ্যা জানি না। বিএনপির কিছু লোক আছে যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠানগুলো এখন যে পরিচালনা করতেছে, আওয়ামী লীগের যে বড় বড় ইন্ডাস্ট্রি গুলো ছিল, এগুলো এখন বিএনপির লোকজন বা জামাতের লোকজন পরিচালনা করতেছে। ওরা তো ইন্ডাস্ট্রি গুলো নিয়ে চলে যায় নাই, ওদের প্রতিষ্ঠানগুলো তো বন্ধ করে দেয় নাই, সবই পরিচালিত হচ্ছে। কারা করতেছে? হয় বিএনপি না হলে জামাত। তার মানে হলো আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের মধ্যে পূর্ণবাসিত হয়ে গেছে। এখন শুধু এই দুইটা দল যদি তারা এই জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের রক্তের সাথে যদি তারা বেইমানি করে, তাহলে দেশ একটা ধ্বংসের দ্বার প্রান্তে যাবে। আরেকটা আন্দোলন হইতে পারে, এই যে কিছুদিন আগে নেপাল হইলো, ইন্দোনেশিয়া হইলো, এতে করে গিয়া সিগন্যাল হচ্ছে যে আপনারা যে কোনো একটা অঘটন ঘটাবেন, সাথে একটা বৃহৎ আকারে একটা আন্দোলন হয়ে দেশে আরো একটা অরাজকতা তৈরি হবে। তাই বিএনপি এবং জামাতকে আগে যেভাবে তারা ঐক্যবদ্ধ ছিল, আবার যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ ছিল, সবসময় দেশের পক্ষে ঐক্যবদ্ধ ছিল, সেই ঐক্যবদ্ধ থেকে একটা জাতীয় সরকারের দিকে যেতে হবে। জাতীয় সরকারের বিকল্প নেই। জাতীয় সরকার ছাড়া যদি এককভাবে যে কোনো দল, আওয়ামী লীগ চাচ্ছে জামাত যাতে আগামী সরকার গঠন করে, যত ধরনের ফ্যাসিলিটি আছে তারা দিব। কারণ জামাতকে ক্ষমতায় বসানো 2 বছরের ভিতরে একটা বৃহৎ রক্তক্ষয়ী আন্দোলন করা সম্ভব। কারণ জামাত স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে,
এই বিরোধিতার একটা কালিমা তাদের আছে, সেই কালিমার কারণে তাদের বিরুদ্ধে আন্দোলন জোরালো করা কোনো বিষয়ই না। আর যদি বিএনপি এককভাবে যায়, তো বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের চাঁদাবাজি বা বিভিন্ন একটা ইস্যু নিয়ে একটা আন্দোলন তারা জোরালো করতে হবে। তাই যদি ঐক্যবদ্ধ সরকার হয়, জামাত, এনসিপি সহ, বিএনপি সহ যদি একটা জাতীয় সরকার দিকে সরকার যায়, তাহলে আগামীতে আমরা অন্তত আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ 10-15 বছর আশা করতে পারবো। জুলাইকে আমরা সচক্ষে দেখেছি, রাস্তায় আন্দোলন করেছি, আপনিও আন্দোলন করেছেন, আমিও আন্দোলন করেছি, আমরা সবাই মিলে আন্দোলন করেছি, স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছি। এই জুলাইয়ের পরের 1 বছরকে যদি আপনাকে বিশ্লেষণ করতে বলি, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জুলাইয়ের পরে জুলাই আন্দোলন যে উদ্দেশ্য নিয়ে হয়েছিল, সেই উদ্দেশ্যের বাস্তবায়ন আমরা এখনো দেখতে পাচ্ছি না। এটা আওয়ামী লীগের রানিং যে সরকার, আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার একটা সরকার দেখতেছে, শুধু দায়িত্ব হস্তান্তর হয়েছে এইরকম করে দেখতেছে। কারণ জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের পরে মানুষের যে একটা চাওয়া পাওয়া ছিল, মানুষের একটা দাবি ছিল, সেগুলা কোনো কিছু বাস্তবায়ন হচ্ছে না। এটা হলো ডক্টর ইউনূস সাহেবরে আমরা যে আশায় জনগণ বসাইছিল, এখন দেখা যাচ্ছে উনি একটা এনজিও সরকার, উনি উনার এবং আত্মীয়তান্ত্রিক সরকার। এখানে দেখা গেছে কিছু আত্মীয় স্বজন, উনার সংগঠন, উনার গ্রামীণ ব্যাংক ট্যাঙ্ক সহ যে যেখানে গেছে তার আত্মীয়তন্ত্র করতেছে। এই আত্মীয়তন্ত্র থেকে যদি আমরা বাইরে হয়ে আসতে না পারি, এবং উপদেষ্টারা দেখা যাচ্ছে প্রচুর দুর্নীতিতে জড়িয়ে পড়তেছে, প্রায় উপদেষ্টা বিভিন্ন ভাবে ওরা দুর্নীতি করতেছে, তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনই হলো এই রক্তক্ষয়ী জুলাই আন্দোলন। এখন যদি আবার এই উপদেষ্টা আইসা দুর্নীতি করে, তাহলে এই জুলাই আন্দোলনের সফলতা আমরা দেখতেছি না। তাই এই সরকার একটা ভালো দিক হলো যে এই ডাকসু নির্বাচন দিয়ে নির্বাচন তারা যে করতে পারবে, আগামীতে যে ফেব্রুয়ারিতে একটা সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারে, তারা এটা টেস্ট করেছে, টেস্টে তারা অনেকটা সফল হয়েছে। তাই আশা করব আগামীতে তারা তাদের জাতীয় একটা নির্বাচন দিয়ে দেশবাসীকে ভালো একটা সরকার উপহার দিতে পারে। সংস্কার এবং পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন না জামাত, তাইলে কি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে পারে বলে আপনি মনে করেন? পিয়ার পদ্ধতিতে গেলে ওই নেপালের মতো কাণ্ড ঘটে যাবে। কারণ পিয়ার পদ্ধতিতে আপনি বিএনপি যদি একটা নির্বাচনী আসনে 2 লাখ ভোটার, পিয়ার পদ্ধতিতে 2 লাখ ভোটার এখানে ভোট দিল, ধরেন 1.5 লাখ ভোট দিল, কিন্তু পিয়ারের কারণে এই 1.5 লাখের প্রতিনিধি সে এমপি হইতে পারলো না। এই 1.5 লাখের একটা বিস্ফোরণ ঘটবে এখানে। তো সেই হিসাবে পিয়ারের সিস্টেমে বাংলাদেশের নিম্নকক্ষ হবে না, হয়তো উচ্চ কক্ষ তারা করতে পারে আলোচনার সাপেক্ষে, কিন্তু পিয়ার সিস্টেমে বাংলাদেশে গেলে বাংলাদেশে আরেকটা বিপ্লব ঘটবে। তাই পিয়ার মোটেই বাংলাদেশে এই মুহূর্তে সম্ভব না। এখনো যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত, অন্যায় অনাচারের সাথে সম্পৃক্ত রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি আপনাকে কোনো মেসেজ দিতে বলা হয়, আপনি কিভাবে দিবেন? দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে বলবো, গত পরশু নেপালের কাণ্ডগুলা দেখেন কিভাবে মন্ত্রীদেরকে হেলিকপ্টারে রশি দিয়ে উদ্ধার করতেছে সেনাবাহিনী। তাই আপনারা যদি দুর্নীতির সাথে জড়ান, তাহলে আপনাদেরও প্রতিষ্ঠানগুলা যেভাবে ধ্বংস হয়েছে বাংলাদেশে, এগুলা কিন্তু সৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন দেশে। তাই এগুলার থেকে আপনাদেরকে সতর্ক সংকেত দেওয়া হচ্ছে। তাই আপনারা অবশ্যই সেই দিক থেকে ভালোর দিকে আসেন, যথেষ্ট সময় আছে। দেশের উন্নয়ন করেন, জাতির উন্নয়ন করেন, তাহলে হয়তো আমরা ভালো একটা কিছু আশা করতে পারি আগামীতে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ। আমরা চাই আগামীতে সুন্দর একটা দেশ, সেই হিসাবে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।